আমি সেটা জানতে পারছি, আমি শান্তি পাবো না। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি ভাবি, আমি যদি আমার শাশুড়ি মার ঘরে লুকিয়ে থাকি তাহলে আমি সবটা জানতে পারবো। আমি লুকিয়ে লুকিয়ে দেখতে পারবো যে উনি আলমারি খুলে কি করেন। আমি ঘরে বসে এইসবই ভাবছিলাম। বেশ কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা আমার ঘরে আসেন। তিনি খুব রেগেছিলেন। তিনি আমাকে বলেন, বৌমা, আমি না থাকাকালীন তুমি আমার ঘরে ঢুকেছিলে? অসভ্য মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢোকার? আমার শাশুড়ি মা রেগে লাল হয়ে গেছিলেন। আমি ওনার দিকে তাকিয়েছিলাম। উনি কি করে বুঝতে পারলেন যে আমি ওনার ঘরে ঢুকেছিলাম? উনি হয়তো আমার মনের প্রতিটা বুঝতে পেরেছিলেন। উনি তখন আমার হাতে এসে চাবিটা দিয়ে দিলেন আর বললেন, তুমি এটা আমার ঘরে চলে এসেছিলে। সতীশ, আমি তাকে বলবো তার বউ কিভাবে চোরের মতন আমার ঘরে ঢুকেছিল, সে কিভাবে আমার পেছনে লেগে আছে, আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এটা শুনে আমি ভয় পেয়ে যাই। সতীশ সব জানতে পারলে খুব রেগে যাবে। আমি মায়ের কাছে হাত করে বললাম, মা, আমাকে ক্ষমা করে দিন, এরপর থেকে এমনটা কখনো হবে না। মা রেগে মেমে ঘর থেকে বেরিয়ে যান। আমি প্রার্থনা করি যে মা যেন সতীশকে কিচ্ছু না বলে। মা সতীশকে আমার নামে কোনো কথা বলেন। তারপর থেকে আমি মায়ের সেবা করতে ব্যস্ত হয়ে পড়ি। মা আমাকে সারাদিন কাজে ব্যস্ত রাখতেন আর সবসময় আমার উপর নজর রাখতেন। একদিন সতীশ আর তার বাবাকে বিজনেসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হয়। বাড়িতে শুধু আমি আর মা ছিলাম। তখন আমি ভুলেই গেছিলাম মায়ের রহস্যের কথা। এখন আমি আর মা একই ঘরে শুই। কিন্তু এই কদিনে মা আমার সামনে এমন কিছু করেনি যাতে আমার সন্দেহ হয়। আমার স্বামী আর বাবা বাইরে যাওয়া হয়ে গেছে। একদিন আমি হঠাৎ দেখি মাকে রান্নাঘরে খাবার থালা সাজাতে। আমাদের খাওয়া আগেই হয়ে গেছিল। আমি ভাবি যে মা কার জন্য খাবার বাড়ছেন। আমি তখন ঘরে ছিলাম। কিছুক্ষণ পর আমি দেখি মাকে ঘরে বসে। আমি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়ি আর ঘুমানোর ভান করি। আমি দেখি মা খাবার থালাটা খাটের নিচে রেখে দিয়ে শুয়ে পড়েন। এসব দেখলে আমি অবাক হয়ে যাই। খাবার থালা কেউ খাটের নিচে রাখে নাকি? মা কেন ওটা খাটের নিচে রাখলো? মায়ের হালচাল দেখে এখন আমার ভয় হতে শুরু করে। মা এসব কি করছেন? পরের দিন বাড়িতে মায়ের কিছু বন্ধুরা আসে। মা আমাকে আগে থেকেই তাদের জন্য খাবার বানাতে বলেছিলেন। মায়ের বন্ধুরা সব খুব বড় ঘরের মেয়ে, সবাই খুব ভালো ছিল। শুধু একজনকে আমার একটু অদ্ভুত লাগে, সে আমার দিকে নজর রাখছিল। আমি তাদের জন্য খাবার বানিয়ে মাথা ধরার বাহানা করে নিজের ঘরে চলে যাই। তারা সব খাবার খেয়ে নিয়ে তাদের খাওয়া হয়ে যাবার পর মা আমাকে মায়ের ঘর থেকে পান আনতে বলেন। আমি মায়ের ঘরে পান আনতে যাই। পানটা নিয়ে আমি যখন বেরিয়ে আসছিলাম তখন হঠাৎ আমার চোখ পড়ে মায়ের আলমারির চাবিটার দিকে। সেটা বিছানায় পড়েছিল। আমি ভাবি, এত সুবর্ণ সুযোগ। আমি চটপট চাবিটা নিয়ে আমার আঁচলে বেঁধে ফেলি। আমি ভাবি আজ রাতে আমি মায়ের রহস্য ঠিক জানতে পারবো। তারপর মা আমাকে সবার জন্য চা বানাতে বলেন। আমি রান্নাঘরে চা বানাতে যাই। হঠাৎ আমার মাথাটা ঘুরতে শুরু করে, আমার পা চলতে থাকে। মা তখন কিছু একটা নিতে রান্নাঘরে এসেছিল। মা দৌড়ে এসে আমাকে ধরে ফেলে, আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। আমি অজ্ঞান হয়ে পড়ি। কিছুক্ষণ পর ডাক্তার আমাকে দেখতে আসেন। তিনি এমন একটা খবর শোনান যেটা শুনে আমি তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠি। আমার মন আনন্দে ভরে ওঠে। মা আমার খুব যত্ন করতে শুরু করেন। আর করবে নাই বা কেন? তিনি ঠাকুমা হতে চলেছেন আর আমি মা হতে চলেছি। পরের দিন সকালে মা আমাকে একটা পুরনো আর ভিজে সালোয়ার কামিজ দেন আর বলেন এটা সব সময় পরে থাকতে। আমি মাকে বলি, আমি এই ছেঁড়া পুরনো ভিজে জামাটা কেন পরব? আমি এটা পরব না। তখন মা বলেন, আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমিও এটা পরেছিলাম। তোমার বাবা আমার কাছ থেকে ছেলে চেয়েছিল, এটাই পরিবারের নিয়ম। ছেলেকেই শ্বশুর মশাই আগে বলেন যে তার একজন বংশধর চাই। আমার বৌমার প্রথম সন্তান যেন ছেলেই হয়, তা না হলে তাকে আমি বাড়ি পাঠিয়ে দেব। আমার ছেলের জন্য মেয়ের অভাব হবে না। আমি ভাবি, বাবা এত কঠিন কথা কি করে বলতে পারলেন? এসব শুনে আমার চোখে জল চলে আসে। মা আমাকে শান্ত করে আর বলেন, এই জামাটা পরে নাও বৌমা। উনি ঘর থেকে চলে যান। আমি মনে মনে ঠিক করি যে আমি কিছুতেই এই জামাটা পরব না। সেদিন রাতে আমি আমার নিজের ঘরে শুয়েছিলাম। আমি রান্নাঘরে একটা আওয়াজ শুনতে পাই। আমি দৌড়ে গিয়ে দেখি মা খাবারের থালা নিয়ে আসছে। উনি খাবারের থালা নিয়ে নিজের ঘরে চলে যান। আমিও ওনার পিছন পিছন যাই। ওনার ঘরে ঢুকে আমি দেখি ওনার থালা দেখি মা খাবার থালাটা খাটের নিচে রাখেন। তারপর খাটের নিচ থেকে তখন আমার চোখ ধাঁধিয়ে যায়। সেই সিন্দুকের মধ্যে অনেক বাচ্চাদের খেলনা আর জামা কাপড় ছিল।
তারপর মা আলমারিটা খুলেন, আর যেই আলমারিটা খুললেন তেমনই আমার চোখ ছানাবড়া হয়েছে। সেই আলমারিটার ভিতরে একটা রাস্তা আছে। মা সেই রাস্তা দিয়ে বেরিয়ে যান, আমিও চুপি চুপি মায়ের পিছনে যাই। আমি দেখি মা সেই রাস্তা দিয়ে একটা ছোট্ট ঘরের ভেতর যান, আমি গিয়ে দেয়ালের পেছনে লুকিয়ে পড়ি। আর আড়াল থেকে দেখি যে মা একটা 15 বছরের বাচ্চা মেয়েকে খাওয়াচ্ছেন। এসব দেখে আমার হাত পা কাঁপতে শুরু করে, আমি কোনো রকমে পড়তে পড়তে বাঁচি। একটা শব্দ শুনে মা পেছনে ঘুরে আমাকে দেখতে পান, আর আমাকে দেখে মা খুব ঘাবড়ে যান। মা বুঝতে পারেন না যে আমাকে কি বলবেন, তবে মা এটা বুঝতে পারেন যে আমি তার গোপন কথা জেনে গেছি। মা উঠে আমার সামনে এসে দাঁড়ান। আমি মাকে জিজ্ঞেস করি, মা, এই মেয়েটি কে? আর আপনি একে এখানে এভাবে লুকিয়ে কেন রেখেছেন? মা চুপ করে দাঁড়ান, আমাকে সব খুলে আর ওনাকে এক্ষুনি এখানে ডেকে পাঠাবো। আমার কথা শুনে মা ভয় পেয়ে যান। বাবার নাম শুনে উনি কাঁদতে শুরু করেন আর বলেন, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি খুব গরিব ছিলাম। তুমি তো জানো তোমার শ্বশুর মশাই এর মেজাজ কি রকম। উনি আমার ওপর অনেক অত্যাচার করেছেন। বিয়ের 2 মাস পর থেকেই আমার শ্বশুর বাড়ির লোকেরা বাচ্চা হওয়া নিয়ে আমাকে কথা শোনাতে শুরু করে। তাদের এই বংশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, মেয়েদেরকে তারা কেউ পছন্দ করতো না। আমার বাচ্চা হচ্ছিল না, তাই তোমার বাবা রোজ আমাকে বাজা মহিলা বলতেন আর আমাকে কথা শোনাতেন। আমি ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তখন আমার শাশুড়ি মা আমাকে একজন পণ্ডিতজির কাছে নিয়ে যান। সেই পণ্ডিতজি বলেছিলেন 5 দিন টানা ওনার আশ্রমে যেতে আর গরিবদেরকে দান ধ্যান করতে, তাহলে ভগবানের কৃপায় আমার বাচ্চা হবে। আমি 5 দিন ধরে রোজ ওনার আশ্রমে যেতাম। একদিন আশ্রম থেকে ফেরার সময় আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই। আমি দেখি একটা গাছের তলায় একটা দুধের শিশু শুয়ে শুয়ে কাঁদছে। সেই শিশুটা সাদা কাপড়ে মোড়া ছিল। আমি গিয়ে সেই শিশুটাকে আমার কোলে তুলে নিই। আমার খুব রাগ হয় তাদের উপর, যারা এই দুধের শিশুটাকে এইভাবে ফেলে রেখে দিয়ে গেছে। আমি সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসি, কিন্তু আমি তাকে সবার থেকে লুকিয়ে রাখি, কারণ তোমার বাবা তো মেয়েদের একদম পছন্দ করতেন না। তোমার বাবা বলতেন যে মেয়েরা একটা বোঝা হয়। আমার একটা ছেলে চাই যে আমার মতনই শক্ত আর মজবুত হবে। আমি এই বাচ্চাটাকে সবার থেকে লুকিয়ে রাখি। এই বাচ্চাটা সবার থেকে আলাদা। ও আমার বাড়িতে আসার পর থেকেই আমার বাড়িতে সৌভাগ্য ফিরে আসে, আমার বাড়িতে অনেক টাকা পয়সাও আসে। তোমার শ্বশুর মশাইয়ের ব্যবসার উন্নতি হয়। আমি শুনেছিলাম যে এরকম বাচ্চারা খুব শুভ হয়, তাদের কাছে কিছু প্রার্থনা করলে সেটা পাওয়া যায়। তাই আমি এই বাচ্চাটার কাছে একটা সন্তান এর প্রার্থনা করি, আর তারপরে সতীশ আমার কোলে আসে। এই মেয়েটা সতীশের থেকে বড়, কিন্তু ও মানসিকভাবে সুস্থ নয়, তাই ওকে বাচ্চাদের মতন দেখতে লাগে। সতীশ যখন জন্মেছিল তখন ওর বয়স ছিল 6 বছর। বাকি বাচ্চাদের থেকে ওর বুদ্ধি কম। ও কথা বলতে পারে না, শুধু শুনতে পারে। আমি ওকে নিজের সন্তানের মতনই ভালোবাসি। আমি ওকে নিজের হাতে বড় করে তুলেছি। মায়ের কথা শুনে আমার বাবার চিন্তাভাবনার উপর খুব আফসোস হয়। আমরা মেয়েরা কি এতটাই ফেল না? আমি মায়ের কাছে ক্ষমা চাই। আমি মাকে ভুল ভেবেছিলাম। সেই সময় একটা ফোন আসে আর খবর আসে যে সতীশের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে ওর 2 পা অকেজো হয়ে গেছে। ও আর কোনোদিন হাঁটতে পারবে না। এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। মা তো অজ্ঞান হয়ে পড়েন। আমার শ্বশুর মশাই ও পুরোপুরি ভেঙে পড়েছিলেন। ওনার সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেছিল। আমি ভাবি যে মানুষ যখন মারা যায় তখন কোথায় যায় তাদের অহংকার। এখন আমার শ্বশুরমশাইয়ের ছেলেও একজন মেয়ের মতন আমাদের উপর বোঝা হয়ে উঠেছিল। সে আর কোনো কাজ করতে পারত না। মেয়েদেরকে ছোট করার বোধ হয় এটাই শাস্তি। এটাই হয়তো ভগবানের বিচার। আমি সেই মেয়েটাকে আলমারির বাইরে নিয়ে আসি আর তাকে আমার সাথে রাখতে শুরু করি। সে এখন আমার সাথেই থাকে। তাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। ছেলের খবর শুনে মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন সারাক্ষণ বিছানায় পড়ে থাকেন। আপনাদের সবাইকে অনুরোধ করব যে মেয়েদেরকে অচ্ছেদ্য করবেন না। সব সময় মনে রাখবেন যে একজন নারী আপনাকে জন্ম দিয়েছে। মেয়েরাই আপনাকে জন্ম দেয়, স্ত্রী হিসেবে আপনার পাশে থাকে, আর মেয়ে হিসেবে আপনার সেবা করে। আজকালকার মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। যারা মেয়েদেরকে জন্মের আগেই মেরে ফেলার কথা ভাবে তাদেরকে বলবো যে মেয়েরা হল রত্ন। তারা হচ্ছে ঘরের লক্ষ্মী। তাদের সাথে অন্যায় করলে সৃষ্টিকর্তাও আপনাকে শাস্তি দিবে। ধন্যবাদ সবাইকে।